Green Touch, a program for basic challenge. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমাদের এই গ্রিন টাচের ক্ষুদ্র আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আমি সরাসরি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আতাউর রহমান। আজকে যে ক্লাসটা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটা হলো এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটা প্যাসেজের বাংলা অনুবাদ করব। সেটা হলো ইউনিট 6 লেসন 5-এর একটা গল্প আছে, অ্যানি ফ্র্যাঙ্কের একটা গল্প। এই অ্যানি ফ্র্যাঙ্কের গল্পটার বাংলা অনুবাদ করব এই প্রত্যাশায় দাঁড়িয়েছি। সরাসরি আপনারা স্ক্রিনে যান, দেখেন লেখা আছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজ ইউনিট 6 লেসন 5 অ্যানি ফ্র্যাঙ্ক বাংলা অনুবাদ। তো এখানে প্রথম যে বাক্যটা আছে, Anne Frank is perhaps the most well-known victim of the Nazi Holocaust of World War II. আমরা এই বাক্যটার মধ্যে প্রথমে খুঁজে বের করব আমাদের ফাইনাইট ভার্ব কোনটা। ইয়েস, এটা আমাদের ফাইনাইট ভার্ব ইজ। ফাইনাইট ভার্বের পূর্বের অংশের অর্থ আগে করব। পূর্বের অংশে আছে অ্যানি ফ্র্যাঙ্ক। হ্যাঁ, সরাসরি অ্যানি ফ্র্যাঙ্কের অর্থ আমরা এই অ্যানি ফ্র্যাঙ্ক, এটার অর্থ কিন্তু আমরা লিখেছি অ্যানি ফ্র্যাঙ্ক, যেভাবে আছে সেভাবে। এখন পরবর্তী অংশে আমরা যাব। পরবর্তী অংশে আমরা খেয়াল করব আগে সবচেয়ে শেষের প্রিপোজিশনটা। ইয়েস, সবচেয়ে শেষের প্রিপোজিশন এটা, তার পূর্বের প্রিপোজিশন এটা, এভাবে কিন্তু। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব যে আমাদের কোনো ফ্রেজের পূর্বে প্রথম যে দ্য মোস্ট ওয়েল নন ভিকটিম, এই ফ্রেজটার পূর্বে একটা শব্দ আছে, অতিরিক্ত একটা শব্দ আছে, সেটা হলো পারহ্যাপস। পারহ্যাপস এটা একটা অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বের অর্থ কোনো অংশের মধ্যে যদি, অর্থাৎ ভার্বের পূর্বের অংশেও যদি কোনো অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বের অর্থটা আমরা আগে বলবো। এই ভার্বের পরের অংশেও যদি কোনো অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বের অর্থটা আমরা আগে করব। এই পারহ্যাপস শব্দের অর্থ সম্ভবত। হ্যাঁ, আমি এই পারহ্যাপস শব্দের অর্থ সম্ভবত লিখেছি। এরপরে কি করেছি, শেষ প্রিপোজিশনে চলে গেছি। ওয়ার্ল্ড মানে বিশ্ব, ওয়ার মানে যুদ্ধ, টু মানে দুই। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অফ ওয়ার্ল্ড ওয়ার টু, তার মানে অর্থটা আসতেছে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের, অপের অর্থ রয়ের। এরপরে আসেন এইখানে যে শব্দটা আছে, ভালো করে আমরা খেয়াল করি, NAZটাই উচ্চারণটা আছে নাজি হলোকাস্ট, কিন্তু এটার মেন উচ্চারণটা হলো নাৎসি হলোকাস্ট। নাৎসি এটা হলো এডলফ হিটলার। উনি যে এক সময়কর রাষ্ট্রের প্রধান ছিলেন, ওনার যে দলটার নাম ছিল, হিটলারের যে দলটার নাম ছিল, সেটাই হলো নাৎসি। এবং হিটলার এক সময়, আপনারা জানেন, ইহুদিদের উপরে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাদেরকে গণহত্যার শিকার করেছিল এবং তারা গণহারে এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে গিয়েছিল এবং সেখানে হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলে। তো তারই একটা ঘটনা সূত্রপাত এখানে আসতেছে। তার মানে হিটলারের যে দলটা নাৎসি, এই দলটা যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, এটাই হলো নাৎসি হলোকাস্ট, নাৎসি গণহত্যার। হলোকাস্ট শব্দের অর্থ গণহত্যা, অপের অর্থ রয়ের, নাৎসি গণহত্যার। তার মানে আমাদের অর্থটা আসলো অ্যানি ফ্র্যাঙ্ক সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি গণহত্যার, মানে হিটলারের যে বাহিনী নাৎসি, এরা যে গণহত্যাটা ঘটিয়েছিল, এদেরকেই বলা হইতেছে নাৎসি গণহত্যা। দ্য মোস্ট ওয়েল নন ভিকটিম, মোস্ট মানে সবচেয়ে, ওয়েল নন মানে সুপরিচিত, কিন্তু মেরে ফেলে দেওয়া হয়েছিল, তাই আমরা এটাকে বলতে পারি সর্বজন জ্ঞাত। অর্থাৎ ওয়েল মানে ভালো আর নন মানে জানা, সকলের জানা, এটাকেই বলতেছে হলো সর্বজন জ্ঞাত। সর্বজন জ্ঞাত, ভিকটিম শব্দের অর্থ শিকার, সবচেয়ে সর্বজন জ্ঞাত শিকার। তার মানে অ্যানি ফ্র্যাঙ্ক যে মেয়েটি ছিল, অ্যানি ফ্র্যাঙ্ক সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি গণহত্যার সবচেয়ে সর্বজন জ্ঞাত শিকার, সবচেয়ে সর্বজন জ্ঞাত শিকার। তারপরে মোস্ট ওয়েল নন ভিকটিম। তাই আপনি এই বাক্যটা আমরা আবার করে দিচ্ছি। অ্যানি ফ্র্যাঙ্ক ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নন ভিকটিম অফ দ্য নাৎসি হলোকাস্ট অফ ওয়ার্ল্ড ওয়ার টু। অর্থটা আসতেছে অ্যানি ফ্র্যাঙ্ক সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের
নাৎসি গণহত্যার সবচেয়ে সর্বজনজ্ঞাত শিকার। আমি এরপরে পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা স্ক্রিনে পরবর্তী বাক্যটা একটু খেয়াল করেন। অ্যানি কমা born on 12 June 1929 was given a diary at the age of 13 in which she chronicled her life from 1940 to 1944. আপনি এই বাক্যটার মধ্যে খেয়াল করেন, এখানে কিন্তু একটা কনজাংশন রয়েছে আমাদের, ইন হুইচ কনজাংশনটা। তো আমরা কনজাংশনের আগের যে অংশটা আছে এই অংশটার অর্থ আমরা আগে করব। এই কনজাংশনের আগের অর্থে এখানে আমাদের যে ফাইনাইট ভার্বটা দেওয়া আছে ওয়াজ, ওয়াজের আগের অংশের অর্থ করব আমরা প্রথমে। তো এইখানে যেটা দেওয়া আছে একদম শেষ প্রিপোজিশন থেকে 12 জুন 1929 সালে, দেখেন হুবহু লেখা হয়েছে 12 জুন 1929 সালে, কারণ অনের অর্থ তে এ অন্ত্যস্ত। 12 জুন 1929 সালে এই অংশটুকু হুবহু এখানে অর্থ হিসাবে আসছে 12 জুন 1929 সালে। বর্ন জন্ম নেওয়া, এই যে জন্ম নিয়েছিল, জন্ম নেওয়া। অ্যানি, এই যে অ্যানি, জন্ম নেওয়া অ্যানিকে। এখন আমরা ভার্বসের পরবর্তী অংশে শেষ প্রিপোজিশনে চলে যাব। এট দ্য এজ অফ 13 অর্থ হলো 13 বছর বয়সে, এটা প্রিপোজিশন কিন্তু এই অংশটা। এট দ্য এজ অফ 13 13 বছর বয়সে। এ ডায়েরি, একটি ডায়েরি, পিছনের দিকে আসতেছি, একটি ডায়েরি। গিভেন দেওয়া, দেওয়া। ওয়াজ হয়েছিল, হয়েছিল, তার মানে ওয়াজ গিভেন দেওয়া হয়েছিল। তাহলে দেখেন বাক্যটা, অ্যানি বর্ন অন 12 জুন 1929 ওয়াজ গিভেন এ ডায়েরি অ্যাট দ্য এজ অফ 13। তার মানে 12 জুন 1929 সালে জন্ম নেওয়া অ্যানিকে 13 বছর বয়সে একটি ডায়েরি দেওয়া হয়েছিল। ইন হুইচ, হুইচ শব্দের অর্থ যা, ইন হুইচ শব্দের অর্থ হলো জাতি। দেখেন জাতি, ইন হুইচ জাতি। সে মানে অ্যানি, এই মেয়েটা, সে, সি। এখন আমরা চলে যাব, এটা কিন্তু আমাদের এইটা আবার ফাইনাইট ভার্ব, যেহেতু ফাইনাইট ভার্ব আমরা শেষ প্রিপোজিশনে চলে যাব। এখান থেকে ফ্রম টু যেহেতু দুটোই আছে, তার মানে 1992 সাল থেকে 1992 সাল থেকে 1944 সাল পর্যন্ত, 1992 সাল থেকে 1944 সাল পর্যন্ত তার জীবন, মানে তার জীবনের কাহিনী বা তার জীবনী ধারাবাহিকভাবে লিখেছিলেন, ওটাকেই বলা হয় ক্রনিকাল। ধারাবাহিকভাবে লিখেছিলেন বা লিপিবদ্ধ করেছিলেন। ক্রনিকাল আমরা এমনি সাধারণভাবে আমরা যেটা জানি, লেখা ইংরেজি রাইট, লেখা ইংরেজি XYZ আরও কিছু থাকতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে যেটা আমরা লিপিবদ্ধ করি সেটাকে বলা হয় ক্রনিকাল। তো যাই হোক, দেখেন, অ্যানি বর্ন অন 12 জুন 1929 was given a diary at the age of 13 in which she chronicled her life from 1940 to 1944. 12 জুন 1929 সালে জন্ম নেওয়া অ্যানিকে 13 বছর বয়সে একটি ডায়েরি দেওয়া হয়েছিল, যাতে সে 1992 সাল থেকে 1944 সাল পর্যন্ত তার জীবনী লিপিবদ্ধ করেছিল। আমার মনে হয় আপনারা বাক্যটা বুঝতে পেরেছেন, আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমি পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা তারপরের যে বাক্যটা, সে বাক্যটার মধ্যে অলরেডি চলে এসেছি। দেখেন, বাক্যটার মধ্যে লেখা আছে, ডিউরিং দিস টাইম অ্যানি স্পেন্ট 2 years in hiding with her family in নাজি অকুপাইড, কিন্তু এখানে যে কথাটা আছে এটা হলো নাৎসি অকুপাইড আমস্টারডাম ইন এ সিক্রেট অ্যানেক্স উইথ 4 other Jews। আমরা বাক্যটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই বাক্যের মধ্যে আমরা খুঁজে নেব, আগে হলো আমাদের ফাইনাইট ভার্ব কোনটা। ইয়েস, স্পেন্ট, এটা ফাইনাইট ভার্ব, ব্যয় করেছিলেন বা কাটিয়েছিলেন। তো ফাইনাইট ভার্বের পূর্বের অংশে আমরা আগে লক্ষ্য করব সাবজেক্টের আগে কোনো অ্যাডভার্বিয়াল অংশ আছে কিনা। ইয়েস, আছে। সাবজেক্টের আগে প্রিপোজিশন যুক্ত যে অংশটা, এটা হলো অ্যাডভার্বিয়াল অংশ। বা সাবজেক্টের আগে যদি একটা শব্দ থাকে সেটা অ্যাডভার্ব, একাধিক শব্দ থাকলে প্রিপোজিশন যুক্ত সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
আর যদি বাক্য থাকে সাবজেক্টের আগে কোনো, সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। যাই হোক, আমরা পরে এগুলো বুঝে নেব। তো ডিউরিং দিস টাইম এই সময় ডিউরিং এই সময় আপনাদের সবচেয়ে ভালো হয় প্রিপজিশনের অর্থগুলো মুখস্থ করে নিলে। তো আমি আপনাদেরকে প্রিপজিশনগুলো দেওয়ার ব্যবস্থা করব। এই সময়ে অ্যানি, এখন আমরা সাবজেক্টের অর্থ করলাম অ্যানি। আচ্ছা, এখন আমরা কই যাব? আমাদের ফাইনাইট ভার্বের পরের অংশের শেষ প্রিপজিশনে যাব। শেষ প্রিপজিশন কোনটা? ইয়েস, যেটা শেষ প্রিপজিশন। আচ্ছা, তার আগের প্রিপজিশন কোনটা? এইটা তার আগের প্রিপজিশন, 2 নাম্বার আমরা বলতে পারি। তার আগের প্রিপজিশন কোনটা? এইটা, আমরা 3 নাম্বার বলতে পারি। এইটা তার আগের প্রিপজিশন কোনটা? এইটা 4 নাম্বার বলতে পারি। তার আগের প্রিপজিশন কোনটা? এইটা 5 নাম্বার বলতে পারি। তার আগে এই অংশটুকু অবজেক্ট হিসাবে আছে, কোনো প্রিপজিশন নেই। আমরা শেষ প্রিপজিশন থেকে অর্থ শুরু করতেছি। তাহলে দেখেন, উইথ এর পরে যে আছে 4 4, আদার মানে অন্য, জিউস মানে হলো ইহুদি। অন্য 4 জন ইহুদির সাথে, উইথ শব্দের অর্থ সাথে। অন্য 4 জন ইহুদির সাথে, এই দেখো, অন্য 4 জন ইহুদির সাথে। ভেরি নাইস। উইথ 4 আদার জিউস ইন এ সেক্রেট অ্যানেক্স, এই অংশটিকে অর্থ করব ইন এ সেক্রেট অ্যানেক্স। এ একটি, সেক্রেট মানে গোপন, আর অ্যানেক্স মানে হলো ছোট স্থান বা ছোট ভবন। তার মানে একটি গোপন ভবনে, ইনের অর্থ তে এ অন্তস্থ, একটি গোপন ভবনে। অ্যানেক্স শব্দের অর্থ ছোট বিল্ডিং বা ছোট স্থান বা ছোট ভবন। আচ্ছা, এরপরে আমরা আসব ইন নাৎসি অকুপাইড আমস্টারডাম, এই অংশটার মধ্যে যদি আমরা আসি, দেখি নাৎসি অকুপাইড মানে দখলকৃত, অর্থাৎ নেৎসির আওতায় যে এরিয়াটা আছে, নেৎসি দখলকৃত আমস্টারডাম একটা স্থানের নাম। নেৎসি দখলকৃত আমস্টারডাম এ, নেৎসি দখলকৃত আমস্টারডাম এ। এরপর আমরা এই প্রিপজিশনে আসবো উইথ হার ফ্যামিলি মানে তার পরিবার। উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সাথে। কার পরিবারের সাথে? অ্যানির পরিবারের সাথে, তার পরিবারের সাথে। ইন হাইডিং, হাইড মানে লুকানো, ইন হাইডিং অবশ্যই এটার অর্থ হবে লুকিয়ে, কারণ ইনের অর্থ তে এ অন্তস্থ, লুকিয়ে। 2 ইয়ার্স মানে 2 বছর। ইয়েস, 2 বছর, দুঃখিত 2 বছর লেখা হয় নাই। 2 বছর লুকিয়ে 2 বছর এখানে লিখতে হবে 2 বছর। 2 ইয়ার্স 2 বছর, এই যে 2 বছর হয়ে গেল। আচ্ছা, স্পেন্ট সবার শেষে কাটিয়েছিল। কারা কাটিয়েছিল? আমি। তাহলে আপনি লক্ষ্য করেন, বাক্যটা আমি আবার পড়তেছি ইংরেজি এবং তার সাথে বাংলাটাও আমি আবার করে দিচ্ছি। ডিউরিং দিস টাইম অ্যানি স্পেন্ট 2 ইয়ার্স in hiding with a family in Nazi-occupied Amsterdam in a secret annex with 4 other Jews. এই সময়ে অ্যানি অন্য 4 জন ইহুদির সাথে একটি গোপন ভবনে নাৎসি দখলকৃত আমস্টারডামে তার পরিবারের সাথে লুকিয়ে 2 বছর কাটিয়েছিল। আই থিঙ্ক বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন। আমি অবশ্যই এরপরে পরবর্তী বাক্যে চলে যাব, আপনারা একটু চোখ রাখুন। আচ্ছা, আপনারা এখন তারপরের বাক্যটা একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। দেখেন, এখানে লেখা আছে betrayed and discovered in 1944 Annie was sent to the Bergen-Belsen concentration camp where he died of typhus in 1945. আমরা এই বাক্যটার মধ্যে প্রথমে লক্ষ্য করার চেষ্টা করব হোয়ার ইজ আওয়ার সাবজেক্ট। ইয়েস, অ্যানি ইজ আওয়ার সাবজেক্ট, অ্যানি সাবজেক্ট। সুতরাং অ্যানির পরে যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের আগের অংশে আমরা খেয়াল করব আছে শেষ প্রিপজিশন ইন 1944, অর্থাৎ 1944 সালে। দেখেন, বিট্রিট মানে প্রতারিত, ডিসকভার্ড মানে আবিষ্কৃত। কারণ অ্যানির সাথে প্রতারণা করা হয়েছে, তাই অ্যানিকে বলা হইতেছে প্রতারিত। এবং অ্যানিকে যে লোকায় রাখা হয়েছিল, সেখান থেকে শত্রুপক্ষ তাকে নিয়ে নিয়েছে, তার মানে অ্যানিকে তারা কি করছে? আবিষ্কার করেছে, তাই বলা হইতেছে আবিষ্কৃত। 1944 সালে প্রতারিত এবং আবিষ্কৃত অ্যানিকে, এই যে অ্যানিকে, ইয়েস। আর আমরা লক্ষ্য করতেছি এই বাক্যের মধ্যে একটা কনজাংশন আছে, এই যে ডাব্লিউএইচ আছে। এই ডাব্লিউএইচ এর আগ পর্যন্ত আগে আমরা অর্থটা করার চেষ্টা করব। এই অংশের মধ্যে আমরা খেয়াল করব হোয়ার ইজ আওয়ার লাস্ট প্রিপজিশন।
ইয়েস প্রিপোজিশনটা হলো টু। এর অর্থ আমরা পড়ি আমরা এইভাবে, বার্জেন, এগুলো কিন্তু স্থানের নাম, এগুলোর ট্রান্সলেশন সম্ভব না। বার্জেন বেলসেন, আর কনসেন্ট্রেশন হলো বন্দি, আর ক্যাম্প শব্দের অর্থ শিবির, শিবির ক্যাম্প। তার মানে বার্জেন বেলসেন বন্দি শিবিরে, স্পেন্ট মানে পাঠানো, ওয়াজ স্পেন্ট মানে পাঠানো হয়েছিল। তার মানে 1944 সালে প্রতারিত এবং আবিষ্কৃত অ্যানিকে বার্জেন বেলসেন বন্দি শিবিরে ওয়াসেন্ট পাঠানো হয়েছিল। এই পর্যন্ত হয়ার, যেখানে, একটা বন্দি শিবিরে পাঠানো হয়েছিল যেখানে সে 1945 সালে টাইফয়েড, টাইফাস নামে একটা রোগে, টাইফাস রোগে মারা যান, টাইফাস রোগে মৃত্যুবরণ করে, অর্থাৎ ডাইট অফ টাইফাস, টাইফাস রোগে মৃত্যুবরণ করে। তো আমরা বাক্যটা আবার পড়তেছি, একটু খেয়াল করেন। Betrayed and discovered in 1944, Annie was sent to the Bergen-Belsen concentration camp where she died of typhus in 1945. এই বাক্যটার মধ্যে আমরা বাংলা অংশটা দেখি, 1944 সালে প্রতারিত এবং আবিষ্কৃত অ্যানিকে বার্জেন-বেলসেনের বন্দি শিবিরে পাঠানো হয়েছিল, যেখানে সে 1945 সালে টাইফাস রোগে মৃত্যুবরণ করে। তো এই ক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদের অবগতির জন্য বলছি। দেখেন, এই যে মানুষ যে মারা যায়, কয়েকটা ধরনে মারা যায়। সেটা হলো, কোনো মানুষ যদি কোনো দুর্ঘটনায় মারা যায়, দুর্ঘটনায় যদি মারা যায়, তাহলে সেটা হবে ডাইড বাই, যেমন ডাইড বাই অ্যাক্সিডেন্ট, আচ্ছা, অথবা ডাইড বাই সুইসাইড। এভাবে কোনো দুর্ঘটনায় যদি কোনো মানুষ মারা যায়, সেটা হবে হলো ডাইড বাই। আর যদি মানুষ বেশি কোনো কিছু করে মারা যায়, অতিরিক্ত বেশি কোনো কিছু করে, যেমন বেশি খেয়ে বা বেশি কাজ করে, এই ধরনের যদি কখনো আসে, সেটা হয় হলো ডাইড ফ্রম, যেমন ডাইড ফ্রম ওভারইটিং, অতিরিক্ত খেয়ে সে মারা গেল। অর্থাৎ বেশি কোনো কিছু করে যদি কেউ মারা যায়, সেটা হবে হলো ডাইড ফ্রম। আরেকটা হলো, কেউ যদি কোনো মহৎ উদ্দেশ্যে মারা যায়, কোনো মহৎ উদ্দেশ্যে মারা যায়, যেমন দেশের জন্য মারা যাওয়া বা এই ধরনের যে মহৎ উদ্দেশ্যগুলো আছে, কেউ যদি কোনো মহৎ কোনো উদ্দেশ্যে মারা যায়, সেটা হয় হলো ডাইড ফর। যেমন হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গেল। আবার হি ডাইড ফ্রম ওভারইটিং, সে বেশি খেয়ে মারা গেল। হি ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট, সে সড়ক দুর্ঘটনায় মারা গেল, এরকম হতে পারে কিন্তু। আর কেউ যদি কোনো রোগে মারা যায়, রোগে মারা গেলে সেটা হবে ডাইট অফ। যেমন ডাইট অফ টাইফাস, এখানে বলা হয়েছে ডাইট অফ টাইফাস, অথবা ডাইট অফ ডায়রিয়া, ডাইট অফ কলেরা, অথবা ডাইট অফ বর্তমান যেটা প্রচলিত ডাইট অফ করোনা ভাইরাস। যাই হোক, আমি পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। Annie's father, Otto Frank, was the only occupant of the secret annex to survive the war. Full stop. In 1949, he published Annie's diary as the diary of a young girl. এখানে দুইটা বাক্য দেওয়া আছে। আমি প্রথম বাক্যটার অর্থ করার চেষ্টা করি। এখানে দেখেন, ওয়াজটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। প্রথমে আমি ফাইনাইট ভার্বের আগে কি আছে দেখেন, অ্যানিস ফাদার, অ্যানির বাবা, অটো ফ্র্যাঙ্ক, অ্যানির বাবা অটো ফ্র্যাঙ্ক। এখন আমরা চলে যাব ভার্বসের পরবর্তী অংশে, লাস্ট প্রিপোজিশন, এই অংশটা। তার মানে ওয়ার মানে যুদ্ধ, আর সার্ভিভ শব্দের অর্থ হলো টিকে থাকা, তার মানে যুদ্ধে টিকে থাকা। এরপর আমরা এইখানে এই অংশটা চলে আসবো, সেক্রেট অ্যানেক্স, গোপন ভবনের। সেক্রেট মানে গোপন, আর অ্যানেক্স মানে ভবন। গোপন ভবনের, তার মানে যুদ্ধে টিকে থাকা, এইটুকু, এই অংশটুকু। আচ্ছা, গোপন ভবনের
অনলি অকুপেন্ট একমাত্র ব্যক্তি, দ্য অনলি অকুপেন্ট, অকুপেন্ট এখানে বোঝাইতেছে টিকে থাকা ব্যক্তিকে, একমাত্র ব্যক্তি, তার মানে একমাত্র ব্যক্তি ছিলেন, এটা দিলে ভালো হতো, দেওয়া হয়নি, দুঃখিত, তো আপনি এটা করে নিতে পারবেন। And his father Otto Frank was the only occupant of the secret annex to the Servie the Boyer. অ্যানির বাবা অটো ফ্র্যাঙ্ক যুদ্ধে টিকে থাকা গোপন ভবনের একমাত্র ব্যক্তি ছিলেন। আচ্ছা, ছিলেনটা আমি লিখেই দিতেছি, কি আর করা যাবে, ছিলেন, একমাত্র ব্যক্তি ছিলেন। তিনি কি করেছিলেন? ইন 1974, 1947 সালে, 1947 সালে তিনি, আর পাবলিশড হলো আমাদের ফাইনাইট ভার্ব। আমরা চলে যাই শেষ প্রিপোজিশনে, অ্যাজ দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, অর্থাৎ ছোট্ট মেয়ের ডায়েরি নামে, হিসাবে মানে এখানে নামে বোঝাইতেছে, একটি ছোট্ট মেয়ের ডায়েরি শিরোনামে, একটি ছোট্ট মেয়ের ডায়েরি শিরোনামে, অ্যাজ দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, একটি ছোট্ট মেয়ের ডায়েরি শিরোনামে, অ্যানির ডায়েরিটি, এই যে অ্যানির ডায়েরিটি বা অ্যানির ডায়েরি পাবলিশড, প্রকাশ করেছিলেন বা প্রকাশ করেন। তা এখানে আসেন, দেখেন, Annie's father Otto Frank was the only occupant of the secret annex to survive the year. In 1947 he published Annie's diary as the diary of a young girl. এখানে আমরা পুরো বাংলাটা দেখতেছি, অ্যানির বাবা অটো ফ্র্যাঙ্ক যুদ্ধে টিকে থাকা গোপন ভবনের একমাত্র ব্যক্তি ছিলেন। 1947 সালে তিনি একটি ছোট্ট মেয়ের ডায়েরি শিরোনামে অ্যানির ডায়েরি প্রকাশ করেন। যাই হোক, আমরা অ্যানিস অ্যাকাউন্ট অফ হার ইন্টারমেন্ট, ইন্টারমেন্ট শব্দের অর্থ হলো বন্দি দশা, মানে বন্দি অবস্থা বা বন্দি দশা, ইন্টারমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ এবং, হার ডিপ বিলিফ, হার মানে তার, ডিপ মানে গভীর, বিলিফ মানে বিশ্বাস, ইন হিউম্যানিটি মানবতায়, হ্যাজ বিকাম, হ্যাজ অর্থ আছে, বিকাম অর্থ হওয়া, হ্যাজ বিকাম হয়েছে, হ্যাজ বিকাম হয়েছে, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়াইডলি রিড বুকস। তো আমরা বাক্যটার দিকে খেয়াল করি, এই বাক্যটার মধ্যে আমাদের ফাইনাইট ভার্ব কোথায়? ইয়েস, এটা আমাদের ফাইনাইট ভার্ব, হ্যাজ বিকাম হয়েছে। এই অংশটার আগের অর্থটা আমরা করব, শেষ প্রিপোজিশন আছে ইন। ইন হিউম্যানিটি অর্থ হলো মানবতায়, হিউম্যানিটি অর্থ মানবতা, ইন হিউম্যানিটি মানবতায়। এরপরে আমরা অ্যাজ উইল অ্যাজ, এই অংশের মধ্যে আমাদের যে প্রিপোজিশনটা অফ আছে, পূর্বের অংশ আগে অর্থ করব তার বন্দি দশা, অ্যানির বন্দি দশা, তার বলতে অ্যানির বন্দি দশা, অ্যাজ উইল অ্যাজ এবং তার গভীর বিশ্বাস, তার মানে তার বন্দি দশা, খেয়াল করে, তার বন্দি দশা মানে অ্যানির বন্দি দশা, অ্যাজ উইল অ্যাজ এবং, অ্যাজ উইল অ্যাজ এবং তার জীবনের বিশ্বাসের, গভীর বিশ্বাসের, হার ডিপ বিলিভ, এখানে তার গভীর বিশ্বাসের, হার ডিপ বিলিভ, তার গভীর বিশ্বাস, এখানে আসতেছে এভাবে, বিশ্বাস এর ইজ অফের জন্য এর আসতেছে, মানবতায় অ্যানির বন্দিদশা, বন্দিদশা এবং তার গভীর বিশ্বাসের বিবরণ, অ্যাকাউন্ট, ইজিটি বিবরণ, আর অ্যানি শব্দটা আগে নেওয়া হয়েছে, বিবরণ, অ্যাকাউন্ট, বিবরণ, ডেসক্রিপশন, বিবরণ। এখন আমরা যাব ভার্বের পরের অংশে। এখানে জানি আমরা প্রিপোজিশন অফ এর পরে যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় নাউন ফ্রেজ, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে একটি শব্দ বসলে সেটা নাউন অথবা প্রোনাউন, একাধিক শব্দ বসলে সেটা নাউন ফ্রেজ। আর যেহেতু এটা নাউন ফ্রেজ, তাহলে এখানে লাস্টের যে শব্দটা আছে বুকস, এই শব্দটা নাউন, আর বাকি শব্দ, এই শব্দটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে ওয়াইডলি এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর যাব না, অন্য শব্দগুলো আপনারা বুঝে নিতে পারবেন। হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়াইডলি রিড বুকস, অর্থ হলো ওয়ার্ল্ডস মানে বিশ্বের, এই যে বিশ্বের, ওয়ার্ল্ডস বিশ্বের, মোস্ট সবচেয়ে, সবচেয়ে, ওয়াইডলি বিস্তৃত,
রিড পঠিত, এখানে কিন্তু রিড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। বুকস বইগুলো, এই যে অপের অর্থ এর, বইগুলোর। ওয়ান একটি, এই যে একটিতে হ্যাজ বিকাম হয়েছে বা পরিণত হয়েছে, এই কিন্তু আমার মূল বাক্যটার বিশ্লেষণ। Annie's account of her internment as well as her developing humanity has become one of the world's most widely read books. মানবতায় অ্যানির বন্দিদশা এবং তার গভীর বিশ্বাসের বিবরণ বিশ্বের সবচেয়ে বিস্তৃত পঠিত বইগুলোর একটিতে পরিণত হয়েছে। এর অর্থ হলো অ্যানির সেই ডায়েরি সমৃদ্ধ লিখিত যে বইটি প্রকাশ করা হয়েছে, ডায়েরি যে বইটা প্রকাশ করা হয়েছে সেটা বিশ্বের ভিতরে সবচেয়ে পঠিত বইয়ে পরিণত হয়েছে। তো আসলে অ্যানির জীবনটা খুবই করুণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।